বাংলা নববর্ষ মানে বাঙালির কাছে অনেক কিছুর দিক খুলে যায়। বাংলা নববর্ষ মানে বাঙালিরা অনেক কিছু করতে ভালোবাসে। এই যে বাঙালিদের কথা আমি বলছি, বাংলা নববর্ষ মানে তো একটা জায়গা থাকেই খাওয়া দাওয়া, কিন্তু বাঙালি মানে আরেকটা জায়গা খুলে যায়, সেটা হচ্ছে ফুটবল। আর যেহেতু ফুটবল নিয়ে আমাদের এই ওঠা বসা, এই আলোচনায় আপনাদেরকে প্রেজেন্ট করা সবকিছু, তাই এই বৈশাখ মাসে, এই পয়লা বৈশাখে আমাদের নিবেদন বৈশাখে ফুটবল ফুর্তি। এবং যে মানুষটিকে নিয়ে আজকে আমাদের এই প্রথম এপিসোডটা শুরু হবে, সেই মানুষটির ইন্ট্রোডাকশন হয়তো বাংলা তথা ভারতবর্ষের ফুটবলের ইতিহাসে দ্বিতীয়বার করে দিতে লাগে না, কারণ মানুষটির ফুটবলের মাঝমাঠে যতটা দাপিয়ে বেরিয়েছেন, সেটা দুই প্রধানের জার্সিতে হোক, বেশিটা ইস্ট বেঙ্গলের জার্সিতে, এবং তার পাশাপাশি ভারতের জার্সিতে। আজকে ওয়েলকাম জানাবো আমাদের গেস্ট মেহতাব হোসেন দাকে। দাদা, নমস্কার। নমস্কার। প্রথমে বলো, কেমন আছো তুমি? ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আচ্ছা, এই যে বৈশাখ মাসে তুমি, আমি প্রথমে একটু বাদে তোমার কেরিয়ারের দিকটা আসছি, আমি যেহেতু দর্শকদের বলে দিই যে এই যে বৈশাখ মাসটাতে আগে বার পুজো হতো ক্লাবে, তো তোমরা তুমি এই মাসটাকে বা এই ধরো পয়লা বৈশাখ, এই পুরো সিজনটাকে কিভাবে এনজয় করতে? ফার্স্ট অফ অল পয়লা বৈশাখের সময় আস্তে আস্তে মোটামুটি এন্ড অফ দ্য সিজন হয়ে যেত। আর আমরা খুবই এক্সাইটেড থাকতাম যে কবে পয়লা বৈশাখ হবে, কবে বার পুজো হবে, কবে ভালো ভালো করে পুজো হবে, যাতে আমাদের সাকসেস আসুক। আমাদের 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 বল এগেনস্ট টিমের জালে বলটা যাক। এইটা একটা মানে সেদিনকে সাপোর্টার বলো, প্লেয়াররা বলো, একটা প্রতিজ্ঞা করতো। আর সেই আলাদা একটা আভিজাত্য আছে এই পয়লা বৈশাখের। আমরা প্রচুর মানুষ, প্রচুর সব এক্স প্লেয়ার, কারেন্ট প্লেয়ার, আমরা সবাই বসে ক্লাবে বসে আহ, আড্ডা মারা, ফিলিং শেয়ার করা, এইগুলো পয়লা বৈশাখের দিনকে খুব মানে আমরা এখন মিস করি। তখন খুব ভালো লাগতো কখন পয়লা বৈশাখ আসবে। ক্যাপ্টেনরা বা পোস্ট ধরে তোমার সেই গর্ততে যখন যেখানে পুজো হয় সেখানে সেট করা। তো এইটা বাঙালিদের কোনোদিন শেষ হবে না, আশা করি। হ্যাঁ, জানি না, আমরা বাঙালিরা জানি। এবার যারা ক্যাপ্টেন হচ্ছে বাইরের স্টেটের, তাদের হয়তো বোঝাতে হবে কি পয়লা বৈশাখটা কি, সেটা পয়লা বৈশাখটা আমাদের কাছে কি, ক্লাবের কাছে কি, সাপোর্টারদের কাছে কি। তো খুব ভালো লাগে পয়লা বৈশাখের। আমরা ফ্যামিলি যারা, আমরা বন্ধু বান্ধব আছে, একটু খুব আনন্দ করি। তো যেহেতু আমরা দেখো 31st নাইট আমরা খুব ভালো মানাই, কিন্তু পয়লা বৈশাখ আমরা ভুলে গেছি অর্ধেক মানুষ। পয়লা বৈশাখ যারা আমরা একদম যারা বাঙালি, ধরো বাঙালি বলতে যারা আমরা এই জিনিসটাকে কি বলবো, আমরা নিউ ইয়ারটাকে এত সুন্দরভাবে পালন করি। আহ মানে কি বলবো, মানে আমাদের ফেস্টিভ্যাল। কিন্তু 31st মানে পয়লা বৈশাখটা আমাদের কি হচ্ছে, আমরা মিসিং করে যাচ্ছি, আমরা বোঝাতে পারছি না। তারপরে হচ্ছে দেখো, ইতিহাস থেকে কিন্তু ফিউচার হয়, মানে প্রেজেন্ট হয়, প্রেজেন্ট থেকে পাস্ট হয়, মানে যাই তুমি বলো, ইতিহাস যদি না জানে, আমরা জানছি না বলেই কিন্তু আমরা বাঙালিরা পেয়ে যাচ্ছি। বাঙালিরা এই কারণেই কি আমাদের সভ্য সমাজ যেভাবে চলতে পারে, বা বাঙালি আমাদের কালচারটা কি, এই কালচারটা থেকে আমরা একটু আমার মনে হয়, আমার ব্যক্তিগত, সবাই হয়তো না হতে পারে, আমার ব্যক্তিগত মত, যে সম্মান, ছোট বড়দের সম্মান, যেভাবে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করতাম পুজোর সময় বলো, যে কোনো ফেস্টিভ্যালে, সেটা আস্তে আস্তে মিসিং। তার সাথে সাথে এই পয়লা বৈশাখটাও মিসিং আছে। শুধু আমরা ক্যালেন্ডারে দেখতে পারি, ক্যালেন্ডারেই থেকে গেছে পয়লা বৈশাখ, 31st কিন্তু ফ্রন্টে চলে এসেছে। তো আশা করি আমাদের বাঙালি বাচ্চারা যারা জেনজি, তারা বুঝতে পারবে পয়লা বৈশাখটা। তোমাদের ধন্যবাদ জানাই যে পয়লা বৈশাখ নিয়ে এরকম ভাবে প্রোগ্রাম করছে, আর জেনজিরা বুঝতে পারবে পয়লা বৈশাখটা আমাদের কাছে। বৈশাখ মাস কিন্তু একটা নতুনের শুরু থাকে। আমার পাশে যে মানুষটি বসে আছেন, তার জীবনে ফুটবলের এই নতুন ভাবে শুরু, বা তার জীবনে ফুটবলের ভালো লাগা এবং ফুটবলে আসা, সেই বিষয়ে যদি একটুখানি তুমি বলো। দেখো, ফুটবলে আসা সবসময় যারা আমাদের জেনারেশন, তার আগের জেনারেশন, তার আগের জেনারেশন, আগে কি বলতো, প্রত্যেকটা পাড়ায় একজন করে আইডল ছিল, অথবা প্রত্যেকটা পাড়ায় ভালো ফুটবল খেলা হতো। মানে 4টে বাজলে স্কুলের ব্যাগ ফেলে সোজা মাঠে যাওয়া, সেই কালচারটা প্রত্যেকটা পাড়ায় ছিল।
কিন্তু এখন কি হয়ে গেছে, এখন ওটাও একটা মিসিং বাঙালিদের কাছে। একটা আমি মুভি একটা হিন্দি মুভি আছে সম্ভবত, রণবীর সিং আর অর্জুন অর্জুন কাপুর এরম কিছু, গুন্ডে বলে একটা মুভি আছে, সেখানে বলেছে যে বাঙালি যারা ফুটবল খেলে না বা পছন্দ করে না, সে বাঙালিই হতে পারে না। সো আগে এটাই ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যে ফুটবল ভালো প্লেয়ার কে হলো না হলো, কিন্তু পাড়ায় সবাই ফুটবল খেলতো, ফুটবল পছন্দ করতো। সেটাই একটু মিসিং আছে। তোমার জীবনে ফুটবলের শুরুটা কিভাবে হয়েছে? পাড়াদের দাদা, ওইটাই আসছিলাম, পাড়ার দাদাদের দেখে তারা ফুটবল খেলতো, সেখান থেকে ভালো লাগা, প্যাশন, দেন তারপরে আস্তে আস্তে রেস্ট অফ দ্য হিস্ট্রি। মানে ওদের দেখে দাদাদের থেকে ভালো খেলতে হবে, দাদার মতন খেলতে হবে। এবং যখন আস্তে আস্তে যে বড় হলাম, যখন বুঝতে পারলাম যে ফুটবলে ফিউচার আছে, সেটাকে সেটা আমার প্যাশন হয়ে গেল, সেটা আমার রুজি রুটি হয়ে গেল, সেটা সবকিছু মানে ধ্যান জ্ঞান ফুটবল। একটা সময় এরকম ছিল, আমি ফুটবল নিয়ে ঘুমাতে ভালোবাসতাম, যে ফুটবল পাশে থাকলে হয়তো ফুটবল আমি, অফকোর্স যেরম যতটা ভালোবেসেছি, যে কোনো জিনিস তুমি দেখবে, যে কোনো কাজ যদি তুমি ভালোবাসো সেই জিনিসটাকে, মন দিয়ে বেশি মানে মানে নিজের থেকে বেশি ভালোবাসো, সেই জিনিস তোমাকে রিটার্ন দেবে। আর সেই ভালোবাসাটা থাকতে হবে নিঃস্বার্থ ভালোবাসা। প্রথমবার যখন কলকাতা ময়দানে গেলে, ছোট ক্লাব থেকে প্রথমবার মোহনবাগানে সই করা, সেই জার্নিটা যদি একটুখানি বলো, প্রথমবার মোহনবাগানে কিভাবে সই হয়েছিল, তারপর দেখো, খেলাটা। প্রথম হচ্ছে আমার কালীঘাট, হুম, 1997-98, 98-99, দেন এফসিআই, দেন টালিগঞ্জ, টালিগঞ্জ, তারপর 2000-2001, দেন 2003 মোহনবাগান, to 2007, then 2007 to 2017 ইস্ট বেঙ্গল। একটা লং জার্নি, লং জার্নি, 10টা বছরের জার্নি। 10টা বছরের জার্নি। তো ভালো লাগে। আমার মানে ড্রিম ছিল যে আমি দুটো ক্লাবেরই জার্সি পরবো, দুটো ক্লাবের জার্সি ক্যাপ্টেনশিপ করব। সেটা সম্ভব হয়েছে, সবকিছু করা। তারপরে আমার বাবা মা, তারপর যদি কেউ থাকে আমার কাছে গডফাদার, সেটা আমার কোচ অভিদত্ত রায়। ওনার সাপোর্টে আমি হয়তো কিছু করতে পারতাম না। উনি আমার উপরে বিশ্বাস রেখেছিলেন, তার জন্য হয়তো আমি আজকে তোমাদের মাঝখানে আছি। অফকোর্স খুব এনজয় করেছি ফুটবল কেরিয়ার, এখনো এনজয় করছি। সেই সেই যেমন মনে পড়ে প্রত্যেকটা জিনিস, এনজয় করি লাইফটাকে। অনেকে বলে হার্ডওয়ার্ক, স্যাক্রিফাইস, যে জিনিসটাকে ভালোবেসেছি আমি সেটাকে বলবো না স্ট্রাগল। আমি ওটাকে ভালোবেসেছি বলেই ওটাকে ওর জন্য স্ট্রাগল করেছি। ওটাকে ভালোবেসেছি বলেছি, নিজেকে পেন দিয়েছি। ভালোবাসার পেনটা আলাদা, এটা আরো গ্রো করে মানুষের সবকিছু, ডেভেলপ করে। তুমি যদি ভালোবেসে যে কোনো জিনিস কাজ করো, যদি পেন পাও, তুমি দেখবে ওই পেনের কোনো কষ্ট হয় না। সেটা আমি কোনোদিন কষ্ট পাইনি, মানে যতই পেন হয়ে যাক, যতই মাথা ফেটে যাক, যতই পা ভেঙে যাক, কিন্তু ওই পেনটাকে এনজয় করতাম। আচ্ছা, এই যখন মোহনবাগানে সই করলে টালিগঞ্জ অগ্রগামী থেকে, কিভাবে সই হয়েছিল, মানে কারা কিভাবে দেখো, ভালো এসেছিলেন? পারফর্ম করেছিলাম, আমার এখনো মনে আছে, পেছনেই রবীন্দ্র সরোবর আছে, হুম, এর পেছনে। হুম, তো একটা ম্যাচ হয়েছিল ইস্টার্নাল ভার্সেস এফসিআই। হুম, ম্যাচটা অসাধারণ ফুটবল খেলেছিলাম। হুম। তারপরে ওখান থেকে টালিগঞ্জ থেকে 2 বছর যে ফুটবল খেলেছি, ফার্স্ট ইয়ারই যাওয়ার কথা ছিল আমার বড় টিমে। তারপরে যখন আমার কোচ বললেন, না, দিস ইজ নট রাইট টাইম, তোমার এখন সময় হয়নি ইস্ট বেঙ্গল বা মোহনবাগান, আর একটা বছর তুমি আই লিগ খেলো, তারপরে তুমি মোহনবাগান যাও, ইস্ট বেঙ্গল যাবো, মোহনবাগান যাও। প্রথমেই হয়তো ইস্ট বেঙ্গলে সাইন করার কথা ছিল, কিন্তু হয়নি, তাই জন্য মোহনবাগানে সাইন করেছিলাম। তো এই টালিগঞ্জে ভালো খেলাটাই আমাকে আমার তখন, এখন তো এজেন্ট এসে গেছে, হুম, ম্যানেজার এসে গেছে, হুম। তখন কিন্তু আমাদের সময় এগুলো ছিল না। ওটাই জানতে তখন চাইছি। অফিসিয়ালরা মাঠে মানে ময়দানে ঘুরতো, অফিসিয়ালরা, প্রত্যেকটা বড় ক্লাবের অফিসিয়ালরা কিন্তু প্রত্যেকটা মাঠে থাকতো। আমরা তোমাদের ব্যাচটাই লাস্ট ব্যাচ যারা ওই এজেন্ট মারফত হয়নি, অফিসিয়ালরা তোমাদের সাইন করে দিয়েছে। লাস্টের দিকে সম্ভবত আমার যখন কেরালা ব্লাস্টার্স 2014, হ্যাঁ, তখন হয়তো এজেন্ট আমি নিয়েছিলাম, কেন তখন নিজে কথা বলা থাকা, বাইরের টিমের সাথে ওরা কথা বললে আরো বেশি ভালো ব্যাপার। তখন হয়তো আমি নিজে নিইনি, আমাকে নিজে অ্যাপ্রোচ
করা হয়েছিল এজেন্টের যে আমরা তোমার হয়ে কথা বলবো। তো এটাই কে আমরা মানে ওই যে পারফর্ম করাটা আমাকে মানে মোহনবাগানে সাইন করা। তারপরে একটা জিনিস আমি মনে করি এখনো স্টিল নাও, উইদাউট পারফরমেন্স তুমি চারিদিকে ঘুরতে পারবে। পারফরমেন্স যদি হার্ডওয়ার্ক যদি করতে পারো তাহলে কোনো এজেন্ট লাগে না, তুমি খুদের এজেন্ট নিজেই থাকবে যদি তোমার পারফরমেন্সটা ঠিক থাকে। আমাদের কোনোদিন, হ্যাঁ আমরা পারফর্ম করার পরেও ভয় পেতাম, আর এজেন্ট থাকলে কি হবে জানি আমি পারফর্ম করি বা না করি, বছরে যদি 10টা ম্যাচ খেলতে পারি আমার এজেন্ট ঠিক পরের বছর টিম ঠিক জোগাড় করে দেবে যেখানেই হোক। আমরা পারফর্ম করার পরেও ভাবতাম কি ক্লাব আমাদের রাখবে তো, ক্লাব আমাকে সাইন করাবে তো, যদি আরো অন্য আমার জায়গায় অন্য প্লেয়ার যদি নিয়ে চলে আসে। এই ভয়টা প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকা উচিত। অফকোর্স যেটা বললাম, জেনজি নতুন জেনারেশন সবকিছু চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হয়েছে। অফকোর্স এজেন্ট থাকা দরকার, কিন্তু তার সাথে সাথে নিজের প্রতি বিশ্বাস রাখা উচিত যে আমার পারফরমেন্সে আমাকে ডাইরেক্ট কল করবে, তারপরে আমার এজেন্টের সাথে কথা বলবে। তো সবকিছু এটা নয় যে আমি পারফর্ম করলাম না, কি আমি বসে থাকলাম, আমি 10টা ম্যাচ বছরে খেলবো আর আমি যাই মানে একটা একটা 50% পারফর্ম করে আমি হয়তো আবার নেক্সট ইয়ার টিম পেয়ে যাবো, এটা না ভেবে আমার মনে হয় এটাই ভাবা উচিত যে আমি এরম ফুটবল খেলবো যে আমাকে নেক্সট ইয়ার ভাবতেই হবে না, এজেন্টকে বলতেই হবে না যে অন্য অন্য ক্লাব আমার এজেন্টকে ফোন করবে। তো এটা এটা প্লেয়ারদের মধ্যে সবসময় গ্রো করা উচিত। প্রথমবার যখন মোহনবাগান জার্সি করলে, সল্টলেক স্টেডিয়ামে যখন নামলে, কি অনুভূতি হয়েছিল তার আগে সেই সময়টা? বিলিভ করবে না তুমি, আমার ঘুম হয়নি। ওটা তো ছেড়ে দাও, যখন ফার্স্ট আমি মোহনবাগান টালিগঞ্জ থেকে সাইন করি সারা রাত আমার ঘুম হয়নি, কেন আমাকে ড্রেসিং রুম শেয়ার করতে হবে ব্যারেটো, তারপরে তোমার বাসুদা, অমিত দা, মানে আমি কিভাবে ওদের সাথে অ্যাডজাস্ট করব, কিভাবে আমি ওদের সাথে প্র্যাকটিস করবো, যাদেরকে টিভিতে দেখতাম, তাদের কথা শুনতাম, যারা আমার আইডল, ঠিক আছে, মার্কোস ছিল, রেনেডি ভাই ছিল, আমি কিভাবে করব, যদি কোনো ভুল হয়, যদি কোনো উম, তো সারা রাত ঘুম হয়নি সেদিন। ফার্স্ট ডার্বি ম্যাচ যদি তুমি বলো, ফার্স্ট ম্যাচ তো সম্ভবত আমাদের, আমি যখন মোহনবাগানে সাইন করি ফার্স্ট ম্যাচ পুলিশ এসি ছিল, তো ওই ম্যাচটা 5 গোলে জিতেছিলাম বা 6 গোলে জিতেছিলাম, যাই হোক। কিন্তু ফার্স্ট ডার্বি ম্যাচে মানে ওই অত দর্শক একসাথে কোনোদিন আমি হয়তো 1,20,000 ছিল। আমি তো আমি তো টালিগঞ্জ হয়ে এগেনস্টে খেলেছি, হ্যাঁ। এরকম দর্শক, দুটো সাপোর্টারের দর্শক পুরো ফুল প্যাকড স্টেডিয়াম, মানে ওই ওই ফিলিংসটা তোমাকে বলে বোঝানো যাবে না। এই অবস্থায় যখন মোহনবাগানের জার্সি পরলে, তারপর পারফর্ম করলে, তারপর যখন ইস্ট বেঙ্গলের এলে, তার আগে ঠিক কি হয়েছিল যে তুমি মোহনবাগান ছেড়ে ইস্ট বেঙ্গল এলে, এবং কিভাবে আসলে সেটা, মানে কে কি, মানে কোনো কর্তার দেখো অনেকদিন ধরেই যোগাযোগ রেখেছিল ইস্ট বেঙ্গল সাপোর্টার, ইস্ট বেঙ্গল অফিসিয়ালরা, যে আমারও ইচ্ছা ছিল যে আমাকে দুটো ক্লাবেরই জার্সি পড়তে হবে, কেন যেহেতু আমি 2005-এ আমি মোহনবাগানে ক্যাপ্টেনশিপ করে ফেলেছি, 2003-এ জয়েন করে 2005-এ আমি ক্যাপ্টেনশিপ করেছিলাম ওখানে। তো আমি ভেবেছিলাম না ইস্ট বেঙ্গলেও খেলবো। তো ইস্ট বেঙ্গলে আমার, কিন্তু আমার প্রথমের দিকে যখন পারফর্ম করি মোহনবাগানে, তখন কোনো সময় ভেবেছিল, কোনোদিন কেউ ভাবেনি কি আমি মোহনবাগান ছেড়ে তোমার ইস্ট বেঙ্গলে জয়েন করবো। আর একটা ইনসিডেন্ট হয়েছিল যখন আমার হাঁটুতে ইঞ্জুরি, লিগামেন্ট অপারেশন হয়, তখন সম্ভবত সম্ভবত ভেবেছিল কি আর এই প্লেয়ারটা ফিরে আসতে পারবে না। তখন আমারও ফিলিংস হয়েছিল ইয়েস, দিস দ্য রাইট টাইম, যখন এরাই ফিল করছে এইবার আমাকে মনে হয় মুভ করতে হবে। এরকম কিছু নয় যে কারোর সাথে ঝগড়া বা কারোর সাথে, একটা একটা ফিলিংস আছে না, ইকুয়েশন আছে কে যে আমার সম্বন্ধে কি ভাবা হচ্ছে, তার জন্য ইস্ট বেঙ্গলে যাওয়া। এবং হ্যাঁ, ইস্ট বেঙ্গলে যাওয়ার পরে অনেক অনেক সাপোর্ট পেয়েছি, অফিসিয়ালস, সাপোর্টার্স, ডিউ টু, বললাম তোমাকে, আমার হার্ড ওয়ার্ক, আমার তোমার ডেডিকেশন, হার মানবো না, এই মেন্টালিটিটার জন্য হয়তো আমাকে অনেক বেশি ভালোবেসে। যখন তুমি ইস্ট বেঙ্গলে সাইন করলে 2007, 2009
10 এই সিজন এবং তার পরবর্তীকালে 12 সাল অব্দি, 2012 সাল অব্দি ইস্ট বেঙ্গলের হয়তো এই দশকের সব থেকে পিক ফর্মে থাকা টিম ছিল সেই সময়, যদি এই দশকের কথা বলি। সেই টিমটার মানে এনার্জিটা থেকে আসতো, যে মানে সামনে যেই খেলছে তাদেরকে হারিয়ে দেওয়া, বা এখনো ইস্ট বেঙ্গল সাপোর্টাররা বলে যে ওই লাইন আপ আমাদের আর হবে না, যে লাইন আপটা ছিল। বা মর্গানের সময়, আমি 2009-10-এ আসি যখন তোমরা ফেডারেশন কাপ জিতলে, সেই সময়টার কথা একটু বলো। আহ এটা একটু আগেই একটা দাদাকে বলছিলাম, তোমরা দেখছিলে, এটা কোচের ম্যান ম্যানেজমেন্টের উপরে খুব ডিপেন্ড করে। কে প্লেয়ারদের কতটা ফ্রি রেখেছে, আর প্লেয়ারদের মধ্যে কতটা ইনজেক্ট করতে পেরেছে। ক্লাবের প্রতি ফিলিংস, টিমের প্রতি ভালোবাসা, একটা ফ্যামিলি করা, যে এক অপরের সাথে এক অপরের ফিলিংস আসা, কে তোমার কষ্ট হলে আমার কষ্ট হবে, আমার কষ্ট হলে তোমার কষ্ট হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ওই টিমটার মধ্যে গ্রো করেছে। তার জন্যই তুমি কনফিডেন্স লেভেলটা যদি তুমি বলো, আমাদের কিন্তু অনেক হাই ছিল। এরকম কি না ওভার কনফিডেন্স ছিল যে আমরা যে কোনো টিমকে দেখলেই হারিয়ে দেবো, সেটা না ছিল। আমাদের এটাই ছিল যে আমরা মাঠে নামবো, টিম যেরামই হোক, কলকাতা লিগ হোক, ফেডারেশন কাপ হোক, এফসি কাপ হোক, সুপার কাপ হোক, আইএফএ শিল্ড হোক, ডুরান্ড হোক, টিম যেরামই হোক, আমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক, উইদাউট হার্ডওয়ার্ক তুমি কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। তার জন্যই ওই টিমটা দেখে খুব সুন্দর লাগবে, খেলাও দেখে খুব সুন্দর লাগতো যে একটা টিম খেলছে। এই এই সময়টার যখন আমি কথা বলছিলাম 2009-10 বা 2012 সাল অব্দি ইস্ট বেঙ্গলের এই ফর্মে থাকা টিমটা, পরবর্তীকালে তোমরা যে সময় ওই সময় যে ট্রফি গুলো জিতেছো, ফেডারেশন কাপ বলো বা সুপার কাপ, সুপার কাপ, আইএফএ, আইএফএ শিল্ড জিতেছো। আহ, যদি আমি তোমাকে বলি যে মেহতাব হোসেন, তুমি নিজে ওই টিমটার সঙ্গে যেভাবে খেলেছো, এবং হয়তো তুমি তোমার প্রাইম সেই সময়টা ইস্ট বেঙ্গলে পেয়েছো, তুমি তোমার কেরিয়ারের প্রাইমটা ইস্ট বেঙ্গলে পেয়েছো। তো যখন তুমি তারপর পরের দিকে এসেছো, মানে ধরো 2012-র পরে 15, 16, 17, একটা মেন্টালিটি চেঞ্জ হয়েছে টিমের মধ্যে। এবং সেই সময়টা অফিসিয়ালরা কতটা অবদান রাখতো তোমাদেরকে পেপটক দিয়ে বুস্ট করার জন্য, আমি কথা বলছি স্বপন বললে, এই ধরনের মানুষদের। না না, ইস্ট বেঙ্গল তোমার স্বপন দা, নিতু দা, যারাই ছিল, তারা খুব প্লেয়ারদের খুব সাপোর্ট করতো। মানে একদম বাস্তব বলছি। মোহনবাগানেও তাই, যখন বলরাম দা ছিল, মোস্ট অফ দ্য টাইম বলরাম দা বা দেবাশিস দাকে দেবাশিস পেয়েছি। দত্ত। হ্যাঁ, ইনসাইড দ্য ড্রেসিং রুম অফকোর্স তারা এসে বলতো, কিন্তু বিশেষ করে স্বপন বল, নিতু দা খুব মোরাল বুস্ট আপ দিত। অনেক সময় খারাপ গেছে ইস্ট বেঙ্গলে 2007-এ, 8টা 10টা ন্যাশনাল টিমের প্লেয়ার থাকা সত্ত্বেও আমরা খুব ভালো মানে স্ট্রাগল করছিলাম, কিন্তু তাও তখনও বলতো যে আমরা তোমাদের পাশে আছি, তোমরা চেষ্টা করে যাও। ভালো টিমটা, মানে অফিসিয়াল গুলো সবসময় প্লেয়ারদের পাশে, এখনো তুমি দেখো এক্স প্লেয়ারদের সবসময় পাশে থাকে। ট্রেভার জেমস মর্গান, তোমার লাইফের হয়তো তোমার কেরিয়ারে খেলে যাওয়ার কোচ, মানে খেলার কোচের মধ্যে অন্যতম সেরা কোচ হয়ে থাকবে, যতদূর আমরা জানি বা আমরা দেখেছি, অন্যতম একজন। তার সঙ্গে ঠিক কতটা কানেক্টেড ছিলে তোমরা, তুমি বিশেষ করে, কারণ ট্রেভার জেমস মর্গানকে এখনো সাপোর্টাররা তো মনে রেখেছেনই, হয়তো ইস্ট বেঙ্গলের বিদেশি কোচদের লিস্টে সব থেকে সাকসেসফুল কোচ। না, অফকোর্স তুমি তুমি যদি বলো 3 বছরে 7টা ট্রফি, আনলাকি যে আমরা 1 পয়েন্ট 2 পয়েন্ট পরপর 3 বছর আমরা পাইনি, আই লিগ পাইনি, কিন্তু ফুটবলটা দেখে মুগ্ধ হয়ে যেত লোক। ওই জন্য বললাম উনি মানুষ, কোচ তো অনেকে হয়, ভালো হয়, সব কোচই ভালো, কিন্তু মানুষ হিসাবে আমি যদি তুমি বলো 1 থেকে 2 জন বা 3 জন, আমার কাছে সবচেয়ে ভালো মানুষ পেয়েছে আমার ছোটবেলার কোচের পরে, যদি কোনো কোচ ভালো পাই বা মানুষ হিসেবে পাই, সে হচ্ছে ট্রেভার মর্গান। সেই জন্যই সেই মানুষটা যখন ইস্ট বেঙ্গল ছেড়ে, কোচিং ছেড়ে চলে আসে, তার পায়ে পড়া, সে
হ্যাঁ, ওটাই, সাপোর্টাররা ওটা যাবেন হয়েছে, না। ওটা হয়েছে, ওটা এখন হয়েছে। কিন্তু সেসব দেখা যায় না, না, মানে ওটা এখন হয়েছে, ওটা ওটা লাস্ট ম্যাচ, ডার্বি ম্যাচ আমার ডার্বি মনে ম্যাচ আছে এখনো হয়েছে, কলকাতা লিগে 2013 কলকাতা লিগে। প্লেয়াররা, আমরা সেই ম্যাচটা জিতেছিলাম 3-2 ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ, তখন টোলগে মোহনবাগানে চলে যায়। ওই ম্যাচটা আমি দেখেছিলাম, সেই সাপোর্টার হোল স্টেডিয়াম কিভাবে চাঙ্ক করেছিল, কিভাবে ট্রেভার 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 বলে আওয়াজ দিয়েছিল, এখনো বলছি, আমার গোজবাম হচ্ছে। তো ওই মানুষটাকে আমি জীবনে আমার লাইফ থেকে কোনোদিন ভুলতে পারবো না, মুছতে পারবো না। আর সারা জীবন যতদিন বেঁচে থাকবো, উনি যতদিন বেঁচে থাকবে, আমরা যতদিন বেঁচে থাকবো, ওনাকে, প্রত্যেকটা প্লেয়ার, আমি শুধু বলে না, আমার সাথে হয়তো আলাদা একটা কানেকশন ছিল, কিন্তু প্রত্যেকটা প্লেয়ার ওনাকে মনে রাখবে। দুই প্রধানে চুটিয়ে খেলে যাওয়া এহেন মেহতাব হোসেন যখন প্রথমবার ভারতীয় দলে ডাক পেল, কি মনে হয়েছিল বা কিরকম ফিলিং হয়েছিল? ওর থেকে 2005 আমার প্রথম মনে আছে, পাকিস্তান ট্যুর, স্যাফ কাপ, ওর থেকে বড় ফিলিংস হতে পারে না। দেখো, ইস্ট বেঙ্গল মোহনবাগান তো মানুষের হৃদয়ে থাকবেই, এটা তো অস্বীকার করার সেটা কিছু মানে নেই। পাকিস্তানে হয়েছিল সাফ কাপটা, স্যাফ কাপটা দু পাকিস্তানে হাজার হয়েছিল পাঁচ 2005। আমার ডেবিউতে, ফার্স্ট ডেবিউতে 2টো গোল করেছিল। দেশের জার্সির পরা উপর কিছু হতে পারে না, এর থেকে বড় গৌরব একটা প্লেয়ারের কাছে, যারা খেলে, এত মানুষ, এত পপুলেশনের মধ্যে একজন দেশের জার্সি পরছে, দেশের ফ্ল্যাগের সামনে ন্যাশনাল অ্যান্থাম করছে, এর থেকে গর্বিত কেউ হতে পারে না। আর এর থেকে বড় অ্যাচিভমেন্ট, দেখো, পয়সা করি কেউ নিয়ে যেতে পারবে না, অ্যাচিভমেন্টটা, ভালোবাসাটাই নিয়ে যাবে সাথে, সেই অ্যাচিভমেন্টটা কেউ কেড়ে নিতে পারবে না তোমার থেকে। তোমার কাছে পয়সা হয়তো মানুষ ফ্রড করতে পারে, কিন্তু অ্যাচিভটা তোমাকে, তোমার সাথে তোমাদেরকে দেয়। তো দেশে খেলা অলওয়েজ স্পেশাল একটা প্লেয়ারের কাছে, আমার কাছে কেন, যারা যারা খেলেছে দেশের, তাদের কাছে অলওয়েজ স্পেশাল। 2012-তে নেহেরু কাপ জিতেছো, মানে সেই নেহেরু কাপের সময়টাতে পুরো ইন্ডিয়া টিমের স্বপন বাইচুং ভুটিয়া ছেড়ে গেছে, সুনীল ছেত্রী তখন এসছেন টিমের মধ্যে। সেই সময়টার কথা যদি একটু বলো, মানে কোনো যদি সেই মোমেন্ট থাকে বা কোনো গল্প যদি থাকে। না, আমার এখনো মনে আছে, আমাদের কোভারম্যান, ভিন্স কোভারম্যান আলাদা একটা মানুষ ছিলেন, মানে ডিসিপ্লিন, প্রত্যেকটা কোচে আলাদা আলাদা থিঙ্কিং থাকে না, ওনার একটা ডিসিপ্লিন থাকবে, ওয়েল ড্রেস আপ, অন টাইম, তোমার ক্লাসেস, প্র্যাকটিস। ফাইনালের আগে একটা কথা বলেছি, দেখো, তোমরা খুব বেশি কিছু অ্যাচিভ করতে পারো না, 65 বা 60, হ্যাঁ 65 এর এশিয়া কাপের পরে কিন্তু তোমরা খুব একটা অ্যাচিভ করতে পারোনি, খুব একটা, ইন্ডিয়া টিম বিশেষ করে। এই ম্যাচটা তোমরা যদি জিতো, আর কোন টিমের সাথে জিতবে? ক্যামেরুন, যারা হচ্ছে আফ্রিকান ওয়ান অফ দ্য বেস্ট টিম, ওয়ান অফ দ্য বেস্ট জায়েন্ট বলতে পারো। সেই টিমের সাথে তুমি খেলতে যাচ্ছ, তোমরা তোমরা যদি জিততে পারো, একটা ইতিহাস সৃষ্টি করবে। ওই কথাটা প্রত্যেকটা প্লেয়ারের লেগেছিল মনে, যে না, এই ম্যাচটা যদি জিতি, তাহলে আমরা একটা কিছু অ্যাচিভ করতে পারবো। হয়তো এরপরে আমরা এই চান্স নাও পেতে পারি, হয়তো আমরা এই খেলাটা আর না খেলতে পারি, এইটা হয়তো এরপরে আমরা খেলা ছেড়ে দেবো। 2 গোলে ডাউন ছিলাম আমরা ক্যামেরুনের সাথে, তারপরে 2-2, তারপরে পেনাল্টিতে আমরা জিতেছিলাম। তো আলাদা একটা ফিলিং ছিল। আর তুমি যদি বলো, যেটা যেটা 2-2 হয়েছিল, মানে লাস্ট গোলটা, 2-1 হারছিলাম, লাস্ট গোলটা একটা আমার এখন মনে আছে, স্ন্যাচ, মানে বলটা দিয়েছে আমাকে আর আমি স্ন্যাচ করেছি, ওই বলটা সুনীলকে দিয়েছিলাম। তুমি যদি রিপ্লেটা দেখো, তো ওই বলটাই সুনীলকে দিয়েছিলাম, ওইটাই গোল হয়েছিল, ইকুয়ালাইজ গোল। তো এইটা দেশের জন্য যদি কিছু করতে পারি, একটুও যদি কিছু করতে পারি, ওটা একটা প্রাইড মুভমেন্ট থাকে। নেহেরু কাপে তুমি 2012-র কথা বললে, ইন্ডিয়া টিমে খেলা সব থেকে বেস্ট ম্যাচ তোমার, যেটা ভালো লাগার একটা ম্যাচ বলো, সেই ম্যাচের যদি সম্পর্কে কিছু বলো। দেখো, ম্যাচ তো অনেক আছে, আমার মনে হয় ক্যামরুন ম্যাচটা 2012। হুম, তার আগে যদি তুমি বলো স্যাফ কাপে, তোমার পাকিস্তানে, তোমার বাংলা আগেন্স্ট বাংলাদেশ, আগেন নেপাল, আগেন
এইগুলো। তারপরে আগেনস্ট 2005 না 6 আগেনস্ট জাপান, হয়তো আমরা হেরে গেছিলাম কিন্তু চেষ্টা করেছিলাম, ভালো খেলেছিলাম। এটাই, নিজে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বলছি। আহ, মানে বিশেষ করে 2012-তে হুম। আগেন্স্ট ক্যামরুন, মানে ওটা সারা জীবন ন্যাশনাল টিমের পারফরমেন্স মনে থাকবে আমার। ডার্বি অনেকগুলো খেলেছো নিজের কেরিয়ারে। তুমি মোহনবাগানে যখন ডার্বি খেলেছো সেই সময় কথাগুলো প্যাক স্টেডিয়াম ছিল, এমন কোন একটা ডার্বি ম্যাচের কথা তোমার মনে পড়ে যেটাতে তোমার পার্সোনালি মনে হয়েছিল যে এই ম্যাচটা ইস্ট বেঙ্গল হয়তো হেরে যেতে পারে, যদি পেন অন পেপার দেখা যায় দুটো টিমের সম্বন্ধে, সেই ম্যাচটা তোমরা ভালো খেলে জিতেছো, যদি কোনো রকম ম্যাচের কথা তুমি হ্যাঁ, একদম পারফেক্ট কথা। 2009 যেবারে আমরা গুয়াহাটিতে ফেডারেশন কাপ পেয়েছিলাম, ডেফিনেটলি ওই ম্যাচটা ভেবেছিলাম আমরা জিততে পারবো না। কেন, আমাদের যে স্ট্রেংথ ছিল, জাকু ভাই একজন ফরেনার, উগাওপাড়া ডিফেন্সে সবে এসছে উগাওপাড়া, হেমন বলে হেমন বলে একটা প্লেয়ার ছিল, মুম্বাই এফসি থেকে এসেছিল। আর এগেইনস্ট টিমে বেস্ট সাইড মোহনবাগানে ছিল, ব্যারেটো, সোয়েকা, চিডি, সুরকুমার, মানে ওয়ান অফ দ্য বেস্ট সাইড ছিল, জেমস সিং। আর তখন আমাদের ইন্ডিয়ান স্কোয়াড যারা ছিল একদম নিউ কামার, একদমই নিউ কামার। সেখানে আমি ভেবেছিলাম, আর সেই ম্যাচটা সম্ভবত ব্যারাটো ফার্স্ট মিনিটে পেনাল্টি মিস করেছিল, পেনাল্টি মিস ছিল। পেনাল্টি মিস করেছিল। ওখান থেকে আমরা ওই ম্যাচটা ভেবেছিলাম কোনো মতে, পেনাল্টি যখন পেয়ে গেছে তখন ভেবেছিলাম আর হয়তো আমরা এই ম্যাচটা জিতে পারবো। মানে উপরওয়ালা অনেক কিছু দেন, ওই ম্যাচটা পেনাল্টি মিস করো। একটা গোল ইয়াকুব ভাই করেছিল, একটা গোল আমি করেছিলাম। তো ওই ম্যাচটা কোনোদিন ভুলতে পারবো না। আর ওই টিমের এগেনস্টে, ওই হেভি টিমের এগেনস্টে, তার আগে কিন্তু আমরা অনেকগুলো ডার্বি হেরেছিলাম মোহনবাগানের কাছে। তো ওই ম্যাচটা সবসময় মনে থাকে। ইস্ট বেঙ্গলের ইতিহাসে মানে যতগুলো ডার্বি হয়েছে এখনো অব্দি কিছু না যত ইস্ট বেঙ্গল এগিয়ে রয়েছে ডার্বি জেতার নিরিখে। এখন যখন দেখো যে গত 10 বছরের ইতিহাসে বা 10 বছর ছেড়ে দাও, গত 5 বছরের ইতিহাসে টিমটা এইভাবে স্ট্রাগল করছে, কোথাও গিয়ে কি একটা মনে হয় যে যদি আরেকবার নেমে যেতে পারতাম, যদি একটু না, মনে হয় কি বলতো, আরো যদি আমার 10 বছর কমে যেত তাহলে হয়তো আমি লড়াই করতে পারতাম। লড়াই করতে পারতাম। কিন্তু এখন যেহেতু মডার্ন ফুটবল, এজ ইজ অলওয়েজ ফ্যাক্টর। সবসময় ফুটবলে অলওয়েজ এজ একটা ফ্যাক্টর। সবাই মেসি আর রোনাল্ডো হতে পারে না। তাও আমার কেরিয়ার 35 অব্দি আমি টেনেছি। হ্যাঁ, খারাপ তো লাগে। আর তুমি যদি বলো, তুমি যেটা বলছিলে একটু আগে, যে 2009 থেকে 2012-13 অব্দি আমরা ডমিনেট করেছি ইন্ডিয়ান ফুটবলে, মোস্ট অফ দা ডার্বি আমরা জিতেছি, একদমই। ঠিক আছে। তো হ্যাঁ, খারাপ তো লাগে, কিন্তু কিছু করার নেই। এখন তাকে মানে ইস্ট বেঙ্গল প্লেয়ারদের অফকোর্স ফিল করতে হবে, সাপোর্টারদের জন্য, ক্লাবের জন্য, কে যেখান থেকে আমার ব্রেড অ্যান্ড বাটার। আর এরা টিম করে, হয়তো আমরা বলি আই লিগ আইএসএল এ যদি টিম করি, আগে কথা ছিল ইস্ট বেঙ্গল টিম করে মোহনবাগান এগেনস্টে খেলার জন্য, মোহনবাগান টিম করে ইস্ট বেঙ্গলে খেলা শুধু ওই ম্যাচটুকু জিতলেই ওই হয়ে যায়। ম্যাচটা জিতলে কোচের অনেক প্লেয়ারের লাইফ সেট হয়ে যেত। হ্যাঁ। আর অনেক প্লেয়ার তারকা হয়ে যেত। ট্রফি না পেলেও চলবে, ওই হ্যাঁ, ডার্বিটা ওটা একটা জিততে কথা হবে। ছিল, কথা ডার্বিতে ছিল। জিততে হবে। তো এখন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তো এটা ফিলিংস আনতে হবে প্লেয়ারদের মধ্যে। এই আবেগ ভালোবাসাটা আছে বলে ইস্ট বেঙ্গল মোহনবাগান আছে। মিডফিল্ড জেনারেল মেহতাব হোসেনের এখনকার সময় বেস্ট মিডফিল্ডার কাকে তোমার মনে হয়? অফকোর্স অপুইয়া, ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট তোমার ডিফেন্সিভ মিডফিল্ডার, এবং যেভাবে ও গেমটাকে রিড করে, অন্য টিমে তুমি কোনো ইন্ডিয়ান প্লেয়ার এরকম পাবে না। আমি ইন্ডিয়ান প্লেয়ার অ্যাজ এ, ও কোন টিমে খেলছে প্রেজেন্ট আমার দেখার কনসার্ন না। ই ইজ এ ইন্ডিয়ান প্লেয়ার, ই ইজ এ ইন্ডিয়ান প্লেয়ার যদি তুমি বলো, ইজ দ্য বেস্ট প্লেয়ার। যখন তুমি ইস্ট বেঙ্গলের শেষের দিকটা মানে 2017-18 এই সময়টা এতগুলো ন্যাশনাল লিগ খেলেছো বা আই লিগ খেলেছো, আক্ষেপ হয় সারা কেরিয়ারে ট্রফি আছে কিন্তু আই লিগটা নেই? অফকোর্স আক্ষেপ আছে, থাকবে, যেহেতু এটা টিম গেম। কিন্তু তাও কিছুটা সময় আমার নিজেকে নিয়ে খুব ব্লেম দিই। লাস্ট
দু তিন দিন আগে আমি আমার ওয়াইফকে বলছিলাম যে সব লাইফে সব পেয়েছি, বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার পেয়েছি, বেস্ট মিডফিল্ডার পেয়েছি, আক্ষেপ এটা থেকে যাবে। তো আমার ওয়াইফ খুব ভালো একটা কথা বলেছিল দু তিন দিন আগেই, কি দেখো একটা ট্রফির সাথে একটা প্লেয়ারের কেরিয়ার ব্যাখ্যা করা যায় না। তা সত্ত্বেও আমি ওকে বলছিলাম কি আমি নিজেকে খুব দোষী মনে করি এখনো। কিন্তু আবার বললাম ফুটবল হচ্ছে টিম গেম, একা দ্বারায় তুমি কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। সবকিছু মিলিয়ে যত প্লেয়ার ছিল, কোচেস ছিল, সবকিছু মিলিয়েই তাদের রেসপন্সিবিলিটি। কিন্তু এটাই হচ্ছে ফুটবলের প্রতি, টিমের প্রতি ভালোবাসা। যে আমি ব্লেম, আমি এটা না, লোক হয়তো শুনলে হয়তো ভাবে যে ক্রেডিট দিতে, কিন্তু তুমি যদি সোশ্যাল মিডিয়ায় শোনো বা মনমান কিছু সাপোর্টারদের কাছে শোনো কে কোনো কিছু পোস্ট করলে তখন ওরা বলে আই লিগ তো পাইনি, মানে আমাকেই টার্গেট করেই বলা হয়, আর কোনো প্লেয়ারকে বলে না। কিন্তু তাই জন্যই ক্রেডিটটা তো অফকোর্স আমাকে নিতে হবে। অফকোর্স এখনো আমাকে আমি ফিল করি যে যদি হয়তো আমি আরো বেটার ফুটবল খেলতাম, আরো যদি টিমকে আমি ইন্সপায়ার করতে পারতাম, তাহলে হয়তো আই লিগ পেতাম। 1 পয়েন্ট একটা টিম 2 বছর 3 বছর 1 পয়েন্ট পিছিয়ে, মানে 7 পয়েন্ট আগিয়ে 6বার 1 পয়েন্টের জন্য রানার্স। তো এই জায়গাটা হয়তো নেই ফুটবলে। L4 লাখ আছে, জানো তো, সেই লাখটা 1% আমাদের কাজ করে। 99% হার্ডওয়ার্ক ছিল প্লেয়ারদের, এটা নয় কোনো জায়গায় গলতি ছিল। কোনো প্লেয়ার কোনো সময় ফেভারেট টাইমে যদি আমরা বলি সবাই হার্ডওয়ার্ক করেছে, 1% লাখ আমরা আমাদের পিছিয়ে দিয়েছি। 2014-তে 4-0 মোহনবাগানকে হারানো যুবভারতীতে ডুলং হিউনে 2টো গোল ছিল, সম্ভবত তোমার একটা অ্যাসিস্ট ছিল। সেই ম্যাচের আগে কিরকম পরিবেশ ছিল টিমের? না, ইস্ট বেঙ্গলের ড্রেসিং রুমের পরিবেশ অলওয়েজ বেটার ছিল, অলওয়েজ। কেন, যেহেতু আমরা অনেকগুলো সিনিয়র প্লেয়ার থাকতাম, আমরা প্লেয়ারদেরকে নার্ভটা বোঝাতে পারতাম। ইজ দ্য ম্যাচ। এখানে ক্যামেরা অন ক্যামেরা আমি বলতে পারছি না কি বলতাম, ঠিক আছে? তো এই জিনিসগুলোই কিন্তু আমাদের জুনিয়র প্লেয়ারদের মধ্যে ইনজেক্ট করতাম যে আমরা আছি, চল। কোথাও গিয়ে কি এখন দাঁড়িয়ে মনে হয় যে আমি ট্রেভার জেমস মর্গানকে বাদ দিয়ে বলছি যে ভারতীয় কোচ বা বাঙালি কোচ যদি থাকে এই ক্লাব ফুটবল গুলোতে সাফল্য একটু বেশি আসতে পারে? দেখো, আস্তে আস্তে আমরা নলেজ নিচ্ছি। এ লাইসেন্স, বি লাইসেন্স, এ লাইসেন্স, প্রো লাইসেন্স সবাই করছে। আই থিঙ্ক তুমি যদি বলো লোকাল কোচদের আনতে হবে, এই কারণে বডি ল্যাঙ্গুয়েজ, সব কোচ ইংলিশ বলতে পারে না, সব কোচ তার খাদ্য জানে না। হট করে যদি আমি এসে তার ডাল ভাত থেকে স্প্যাগেটিতে নিয়ে চলে যাই, ঠিক আছে, বানাতে তো লেট হবে। ব্যাটা বুঝতে পারলে কি বলছি? তো তার সাথে সাথে আমাদের জাপানে আজকে কিন্তু যখন জাপান ডেভেলপ করতে আরম্ভ করলো তখন কিন্তু তাদের ফরেন কোচ ছিল, এখন কিন্তু ওদের সব লোকাল কোচ। সেম হচ্ছে নর্থ কোরিয়া, প্রথমে নিজের দেশের কোচেসদের গ্রাসরুটটাকে ডেভেলপ করে নিল ফরেন কোচদেরকে দিয়ে, দেন নিজের কোচদেরকে ওখানে পুট করে দিল। কেন, আমরা যখন নলেজটা নিয়ে নিলাম তাদের থেকে, তারপরে আস্তে 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 ইন্ডিয়ান কোচ। হ্যাঁ, এবার তুমি যদি বলো, ইয়েস অফকোর্স আস্তে 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 কিন্তু সবকিছু চেঞ্জ হচ্ছে। ক্লিফার্ড, রেনেডি ভাই, পুরুষোত্তম, তারা কিন্তু তারা কি লং টার্ম আসছে। থাকতে পারবে? লেটস সি, দেখা যাক। আমি রেডি আশা সিং এর করি। কথা বলছি, তাকে তো অ্যাসিস্ট্যান্ট করে দেওয়া হলো, নতুন একজন কোচ নিয়ে আসা হলো ব্যাঙ্গালোর এফসি। কোথাও গিয়ে কি সেই ভরসাটার হাতটা দেওয়াটা কমে ভরসা যাচ্ছে? রাখতে হবে। ফার্স্ট অফ অল, এক হচ্ছে বাজেট থেকে তুমি অনেকটা বেশি বাঁচবে। তারপরে ইন্ডিয়ান ফুটবল ডেভেলপ করতে গেলে এরম রেনেডি সিং ভাই, এরম পুরুষোত্তম, এরম ক্লিফার্ড, যেহেতু নিজে খেলেছে, নিজে জানে। আর যারা এই জেনজি আসবে না, যখন ক্লিফার্ড ভাই, রেনেডি ভাই এদেরকে দেখবে না, এরা ইন্সপায়ার হবে, এরা হচ্ছে আমার আইডল ছিল।
এর মতন খেলতে হবে বা এর জন্য আমাকে জান দিতে হবে, সেটা কিন্তু দরকার আছে। আর বিশেষ করে আমি তোমাকে বলি, অন ক্যামেরায় বলছি, যারা ফুটবল খেলেছে তারা আসা উচিত কোচিং কোচিং লাইনে, আসা উচিত, তাদেরকে জবও দেওয়া উচিত। যেরকম ধরো মডার্ন, কালকে ম্যাচটা দেখেছিলাম, কোনো মতে দেখছিলাম না কি দিল্লি পাঞ্জাবের সাথে হারবে, একটা গোল হ্যান্ডবল ছিল, সেখানে হ্যান্ডবল দেয়নি, 1-1 ইকুয়ালাইজ, দেন সেকেন্ড গোলটা ওরা ভালো করেছে। কিন্তু কোনো মতে কালকে ম্যাচে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে অর্ধেক প্লেয়ার যারা আইএসএল খেলেনি তাদেরকে নিয়ে একটা টিম চালাচ্ছে। অফকোর্স ইন্ডিয়ান কোচ ভালো আছে বলেই তো এত ফরেন এগেনস্টে 4টে ফরেনার, তারপরে কোনো স্ট্রেংথ নেই, কোনো পয়সা নেই, স্যালারি নেই, তার সাথেও ফাইট করে যাচ্ছে। সেটা ইন্ডিয়ান কোচই পারে। ফরেন কোচকে তুমি 1 তারিখ থেকে 10 তারিখ হবে চাকরি ছেড়ে চলে যাবে, তাই না? এবার যখন আমরা নলেজেবল হচ্ছি তখন ইন্ডিয়ান কোচ থেকে আমাদেরকে মনে হয় সুযোগ দেওয়া উচিত। ইন্ডিয়ান কোচদের সুযোগ দেওয়া উচিত বলছেন মেহতাব হোসেন। মেহতাব হোসেন কিন্তু নিজেও কোচিং করিয়েছেন। আপনারা জানেন যে মেহতাব হোসেন কোচিং কেরিয়ার শুরু করেছিলেন কলকাতা লিগে সাদার্ন সমিতির হয়ে। আহ, এই কোচিং এ আসাটা কিভাবে? দেখো, কোচিং এ ফার্স্ট অফ অল আমি বিজনেসম্যান হতে পারবো না। আমি হয়তো আমার কাছে পয়সা আছে, আমি ইনভেস্ট করতে পারবো বা করতে পারবো, কিন্তু ওই ইনভেস্টের টাকাটা আসবে কিনা আমি সন্দেহ আছে। কিন্তু যদি ফুটবলে আমি থাকি, ফুটবলটা আমাকে বাঁচিয়ে রাখবে। কেন, যেহেতু আমার ফুটবলটাই হচ্ছে ভালোবাসা। প্রথম ভালোবাসা তো অফকোর্স মায়ের সাথে হয়, সে প্রত্যেকটা বাচ্চার। তারপরে যদি কোনো কিছু হয়, তারপরে গার্লফ্রেন্ড বা অনেকের হয় গার্লফ্রেন্ড, মায়ের পরে, তারপরে ওয়াইফ। কিন্তু আমার ফার্স্ট ভালোবাসাটা হচ্ছে ফুটবলের সাথে, আফটার মা। তো এই ভালোবাসাটাকে নিজের থেকে চলে যাবে, এটা আমি কোনোদিন মানে মানে শান্তিভাবে থাকতে পারবো না। তাই জন্যই ফুটবলের সাথে আবার জুড়ে যাওয়া, ফুটবলের সাথে থাকা, প্লেয়ার তৈরি করা, প্লেয়ারের সাথে থাকা, মনে হয় আমি নিজে মাঠে খেলছি। আমরা দেখেছিও সেটা যে যখন খেলোয়াড়রা খেলেন মনে হয় যেন মেহতাব হোসেনই মাঠের মধ্যে ঢুকে যাবেন এরকম একটা ওটাই ব্যাপার। হয়। এই ভালোবাসাটা আছে বলে এখনো ফুটবলের সাথে আছি। আচ্ছা, যখন ওই এখন তো বাঙালি ফুটবলার আসছে না আসছে না এরকম মানে অনেক অনেকই কথা বলে কি হলে ভালো হয়, কি হলে ভালো হয়। তোমার কি কোথাও মনে হয় যে খেপ টুর্নামেন্ট গুলো বাংলার ফুটবলের সর্বনাশের মূল কারণ? না, 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 আমাদের সময় কে ফুটবল ছিল, এটা বলা ভুল। বাঙালি ছেলেদের ভরসা রাখতে হবে, চান্স দিতে হবে। আজকে তুমি দেখো, বাঙালি ছেলেরা শুধু কিন্তু কলকাতার লিগের পরে কিন্তু যারা ভালো খেলছে, আগে যেটা আমরা একটু আগে বলছিলাম যে টালিগঞ্জে খেলার পরে অফিসিয়ালরা কিন্তু তুলে নিয়ে এসে আমাদেরকে একদম। একটা জায়গা করে দিয়েছে, তারা ভালো খেলাটা মর্যাদা দিয়েছে। এখন কিন্তু কোনো অফিসিয়াল কিন্তু মাঠে 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 ঘুরে না, তারাও বুঝে গেছে এজেন্টকে দিয়ে দাও, আমাদের ঝামেলা শেষ। এখন এসি এসি ঘরে বসে কিন্তু টিম হয়। আর যারা ওই উপরে আইএসএল এ ভালো একটু ভালো খেলছে, আর অথবা 10 বছর খেলে নিয়েছে, তাকে নিয়ে চলে এসো। আমি যদি নিউ কামারকে সাইন করাতে পারি, আমি যদি রিজার্ভ টিম থেকে প্লেয়ার নিয়ে আসতে পারি, বাঙালি ছেলে, আজকে সায়নের মতন প্লেয়ারকে তুমি বসিয়ে রেখেছো কেন? একটা একটা এবছর বেচারিকে একটা ম্যাচ চান্স দেয়নি, তাহলে সেই ছেলেটা কিভাবে তুমি ভাবছো বাঙালি ছেলে সার্ভাইভ করবে? নিজের ক্লাবেরই, নিজের কলকাতার ক্লাবে যদি বাঙালি ছেলে চান্স না পায়, আমি কে খেলছে তার এগেনস্টে না, কে খেলছে না তার এগেনস্টে আমি বলছি, যে যে খেলছে না তার ফেভারে বলছি আমি। অথচ এবছর ইস্ট বেঙ্গল টিমে জেরিকে নিয়ে আসা হলো, সে একটা হ্যাঁ, ম্যাচ খেলেনি। খেলেনি। জেরিকে কেন? জেরি তো অলমোস্ট শেষের দিকে, জেরি অলমোস্ট শেষের দিকে। তুমি এখন যেটা সায়নের থেকে পাবে সেটা জেরি থেকে পাবে না। আমি অন ক্যামেরায় বলছি, তুমি যেটা সায়নের থেকে যে স্পার্কটা পাবে সেটা জেরি থেকে পাবে না। তুমি যদি এইটুকু ভরসা না রাখতে পারো বাঙালি, তাহলে বাঙালি খেলে আসবে, তাহলে খেপ খেলবে। ভাই আমি ওখানে যাবো, ওখানে বসে থাকবো কেন? আমি খেপ খেলবো না, আমাদের ফ্যামিলি চালাতে হবে। অফকোর্স আমি খেপের এগেনস্টে, কিন্তু তার সাথে সাথে তাদের রুজি রুটিটাও বুঝতে হবে, সে কোথা থেকে আর্ন করবে। সারা বছর একটা প্লেয়ার যদি বসে থাকে, কিছু না করে, তাহলে সে কিভাবে নিজেকে প্রুভ করবে? এবছর ভারতীয় ফুটবলের একটা ক্যালেন্ডারে ডামাডোলের জন্য আমরা দেখেছি যে একটা আইএফএ শিল্ড করেছে 3 ম্যাচের টুর্নামেন্ট, টেকনিক্যালি বলা যায়। যদি তোমাদের সময়কার বলো, তোমাদের সময় তোমরা আইএফএ শিল্ডটা খেলেছো, বা তার আগে আইএফএ শিল্ডে কিন্তু বাইরের থেকে দল আসতো খেলে যেত। ডেফিনেটলি। কোথাও মানে আমি বলছি যদি ভারতীয় ফুটবলের এই ক্যালেন্ডার সার্কেলটা যদি ঠিকঠাক হয়ে যায়,
আইপিএল শিল্ড ধরো আর হলো না, কলকাতা লিগের পর তাহলে এই ফুটবলারদের জায়গাটা কোথায় যাচ্ছে? সেই ক্ষেপের মাঠে। হতে পারে, না আর কিছু নেই। আর আইপিএল শিল্ড তো মানে সব টিম একটা খেলেও না। একটা জিনিস সবসময় মনে রাখবে, যদি আমরা যতক্ষণ ইংলিশ প্রিমিয়ার লিগে যেভাবে প্লেয়ারদের তুলে নিয়ে আসা হয় রিজার্ভ টিম থেকে, সেটা যদি না করা হয়, অথবা ক্লাবগুলো সেল ব্যাপারটা, একটা প্লেয়ার আমি তৈরি করলাম, তৈরি করে আমার এখানে সবকিছু করলো, টাইম স্পেন্ড করলো, নিজেকে তৈরি করলো, ক্লাবগুলো কিভাবে সাফার করছে দেখো। আজকে পয়সা আছে, আজকে স্পন্সর আছে, তুমি সার্ভাইভ করে যাচ্ছ। কালকে যদি স্পন্সর চলে যায় আর কোনো স্পন্সর না আসে, তাহলে তুমি কিভাবে সার্ভাইভ করবে? সার্ভাইভ করার জায়গাটা একটাই, যে তুমি যে গাছ পুঁতছো সেই গাছটা কিভাবে বড় করছো, সেখান থেকে কিভাবে ফল পাবে, সেটা আমরা কিন্তু চিন্তা করছি না। আমরা চিন্তা করছি রেডিমেড কিভাবে আমি পেয়ে যাব, রেডিমেড বাজার থেকে কিনবো, ইউজ করব, আবার ও চলে যাবে। কিন্তু যেখানে আমি তৈরি করছি ছোটবেলা থেকে গাছ পুঁতে সার দিয়ে, সেই প্লেয়ারটা কি করছে, নিজের টিমে খেলছে না, ওই প্লেয়ার গিয়ে অন্য টিমে গিয়ে সাকসেস পাচ্ছে। আমি সবকিছু ওর পিছনে খরচা করলাম, কিন্তু ওর থেকে বেনিফিট নিতে পারলাম না। এই প্লেয়ার থেকে কিন্তু অন্য ক্লাব বেনিফিট নিচ্ছে, তাহলে নিট ফল জিরো। তাহলে আমি এটাকে রাখছি কেন, এই টিমটাকে রাখছি কেন? এই টিম রাখার তাহলে কোনো মানে নেই। না। তাহলে আমি রেডিমেডই প্লেয়ার নিয়ে আসবো, আমার রিজার্ভ টিম থাকবে না। এএফসি লাইসেন্সিং এর জন্য এই টিমগুলো রাখা, এএফসি লাইসেন্সিং রাখার জন্য এই যে আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 17, কটা আন্ডার 16, আন্ডার 17, আন্ডার 18 থেকে বা রিজার্ভ টিমকে বাঙালি ছেলে তুমি নিয়েছো, তুমি আমায় বলো। আর নিয়েছো তো তুমি তুমি খেলাচ্ছ না, বসিয়ে রাখছে। বসিয়ে রাখছো, তাই না? মোহনবাগানে দীপেন্দ্র মোহনবাগান বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস কি ভালো ফুটবল খেলেছে লাস্ট ইয়ার, ইন্ডিয়া টিমও কলাপ পেল। ইন্ডিয়া টিমে আন্ডার 23 তে কল আপ পেল, তুমি আগে খেলাচ্ছ না। রাজবংশী মোহনবাগানের মিডফিল্ডারটা, চান্স তো দিয়ে দেখো। এবং দীপেন্দ্র বিশ্বাসের খুব সম্ভবত গোলও রয়েছে মোহনবাগান জার্সি হ্যাঁ ছেলে, হ্যাঁ, তাকে তুমি খেলাচ্ছ না। খেলাচ্ছ না তো। আমি শুধু ইস্ট বেঙ্গল মনে হয়, আমি বাঙালির ছেলেদের কথা বলছি, তাদের চান্স দিতে হবে, তাদের বিলিভ রাখতে হবে। আজকে নর্থ ইস্টের ছেলেরা খেলছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের বাংলার ছেলেরাও তো কোয়ালিটি আছে। সায়ন আইএসএল এ নিজে গোল করেছে, কি সব গোল করেছে, কি সব ক্রস করেছে, ড্রিবল করতে পারে, স্পিড আছে, স্পিডে বিট করতে পারে, হেল্প করতে পারে ডিফেন্সকে। একটা প্লেয়ারে এতগুলো কোয়ালিটি আছে, তুমি কেন খেলাবে? বিএসএল বা খেতে খেতে কথা বলি, বিএসএল বা তোমার বিএসএল বলে টুর্নামেন্টে শুরু হয়েছে, তাদের তুমি সুন্দরবন অটো এফসির কোচ। তুমি তুমি নিজে প্রথম বছর বিএসএল এর, শুধু মানে আমি দর্শকদের বলে দিতে চাই যে কিন্তু কোচ মেহতাব হোসেন তার টিমকে সেমিফাইনাল অব্দি নিয়ে গেছিলেন। সেমিফাইনালে হেরে যেতে হয়, সেটা একটা হ্যাঁ, বললে যে ফুটবলের একটা লাক, সেটা একটা ব্যাপার। এই কোচিংটাকে কি তুমি তাহলে আস্তে আস্তে নিজের পেশার দিকটা দেখছো আফটার ফুটবল? তুমি বলেছো ফুটবলটা তোমার ভালোবাসা, তো যদি ভবিষ্যতে এরকম আরো সুযোগ পাও কোচিংটা করার, করবে? আমার টার্গেটটাই হচ্ছে ভালো কোচ হওয়া আর নিজের ম্যান ম্যানেজমেন্ট স্কিলটাকে ডেভেলপ করা। কেন এখন প্লেয়ারদের মেন্টালিটি, তুমি আগে যেরকম আমাদের সময় ছিল, বাবলুদা, ভৌমিক দা বা অলোক দা বা অমল স্যার অনেক কিছু বলতেন, কিন্তু আমরা সেটাকে পজিটিভ ভাবে নিতাম। তোমাকে পারফরমেন্স করে দেখাবো, মানে এই জেদটা ছিল। হয়তো মুখের উপর বলতাম না, মনে মনে বলতাম, তুমি বলছো তো, গালাগালি দিচ্ছ তো, মাঠে দেখবে। কিন্তু এখন তুমি যদি সামান্য একটা বাচ্চাকে যদি বলো, ও কিন্তু ভেঙে পড়বে, ওর কিন্তু ওটা নিতে পারবে না ক্রিটিসাইজটা। আজকে আমার সামনাসামনি বাবলুদা বলছে, ধর কিছু পারিস না তুই। তখন বাবলুদা মনে মনে না না, বাবলুদাকে তখন মনে মনে বলছি, মনে মনে দাঁড়াও বাবলুদা, ম্যাচ হলে বুঝতে পারবে। তো এই জিনিসটা, আর এখন যদি কোনো বাচ্চা বলে, একবার দুবার তিনবার যদি বলি বাচ্চাটাকে, ও কিন্তু খুব তাড়াতাড়ি মনে নিয়ে নেবে বা মাইন্ডে নিয়ে নেবে, কে কোচ তো আমাকে বাজে বলছে
বা টিচার আমাকে, স্যার আমাকে বাজে বলছে, আমি তাহলে আর ভালো নয়। এটা বলছে নাকি আমি কোচকে প্রুফ করে দেখাবো ও কোচ হচ্ছে রং আর আমি হচ্ছে রাইট। এই চ্যালেঞ্জটা, ব্যাপারটা এখন চেঞ্জ হয়েছে, উল্টো হয়েছে। কোচকে প্লেয়ারদের কাছে নিচে হতে হবে, প্লেয়ারদেরকে এখনকার জেনজির মেন্টালিটি বুঝতে হবে। তাই জন্য ম্যানেজমেন্ট স্কিলটা অনেক ডেভেলপ করতে হবে আমাকে, যদি ভালো কোচ হতে হয়। বিএসএল এর ভবিষ্যৎটা তুমি কিভাবে দেখছো? অনেকে কিন্তু অনেক রকম ক্রিটিসাইজ করেছে যখন বিএসএল প্রথম লঞ্চ হয়। এটা এই লাস্ট ইয়ার মাসে বোঝা যাবে বিএসএল এর কি ফিউচার আছে। এখন কিছু কমেন্টস করবো না আমি এটা নিয়ে। আই লিগে কিন্তু স্টার্ট যারা হোক। ভালো খেলেছে টিম পেয়েছে, কিন্তু আমি ফরেনারদের বাদ দিয়েও বলছি। বিএসএল এ যারা ভালো খেলেছে এবং ভালো ফুটবল হয়েছে, হুম। অনেস্টলি বলছি, খুব ভালো ফুটবল খেলা দেখতে পেয়েছি এবং খুব ভালো ফুটবলটা হয়েছে। বিএসএল যদি হয় তাহলে কিছু বাঙালি ছেলের জন্য ভালো হবে। একদম আমরা শেষের পর্যায়ে চলে এসেছি। আমার শেষ প্রশ্ন, মেহতাব হোসেন ভবিষ্যতে কি কি করবে, বা ভবিষ্যতে মেহতাব হোসেন নিজেকে কিভাবে দেখতে চায়? একটা ভালো ম্যানেজার হতে চাই, ভালো মানুষ হয়ে থাকতে চাই, যাতে যতদিন বেঁচে আছি বা মরে যাওয়ার পরে লোক বলতে পারে কি ইয়াস, তুই কারোর সাথে ইনজাস্টিস করে যায়নি, কাউকে মনে কষ্ট দিয়ে যায়নি। দেখো, অজান্তে হয়তো আমার কারোর প্রতি ইনজাস্টিস হয়েছে বা অজান্তে আমি কারোর মনে কষ্ট দিয়েছি, তার জন্যই যাদেরকে কষ্ট বা যারা ইনজাস্টিস করে দিতে তাকে সবসময় সরি বলি আমি। যদি বুঝতে পারি যে এর সাথে ইনজাস্টিস হয়েছে বা কাউ মনে আঘাত দিয়েছে, তাকে সবসময় আমি মনে করি না ইয়াস আমার ভুল এটা, জানতে চেষ্টা করি কাউকে কারোর মনে কষ্ট না দেওয়া, কাউকে কারোর সাথে ইনজাস্টিস না করা। এটা আমার সবসময় থাকে মনের মধ্যে। ফুটবলের যে সব থেকে বড় একটা অংশ মাঝমাঠ, সেই মাঝমাঠ দখল করে যিনি এত বছর খেলে এসেছেন, হয়তো ভারতীয় ফুটবল সার্কিটে সব থেকে বেশি টাইম ধরে খেলে এসেছেন এমন একজন মানুষ, যিনি আহ, মানুষ হিসাবে এবং তার পরবর্তীকালে তার সাপোর্টাররা বা যিনি যে দলে খেলেছেন সেই সাপোর্টারদের মনের সেই মাঝমাঠ দখল বা মনের মাঝমাঠ দখল করেছিলেন, সেই মেহতাব হোসেন ছিলেন আমাদের সঙ্গে। আহ, উনি অনেক রকম কথা বললেন, অনেক ধরনের আলাপ আমাদের আলোচনা হলো, ওনার নিজের ব্যক্তিগত জীবনের অনেক মুহূর্ত কিন্তু শেয়ার করলেন। সত্যি কথা বলতে এই ধরনের ক্যারেক্টার আমরা আগেও বলেছি, এই ধরনের মানুষজন ফুটবল মাঠে বেঁচে থাকুক, সেটা বৈশাখ জ্যৈষ্ঠ নয়, সেটা সারা বছর বেঁচে থাকুক, এবং এই মানুষরা আরো নিজেদেরকে সঁপে দিক ফুটবলের মঞ্চে। আপনারা দেখছিলেন বৈশাখে ফুটবল ফুর্তি, পাওয়ার বাই ভিক্টরি টিভি। ভালো লাগলে পরে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় আজকের জন্য। নমস্কার।